প্রিয় বন্ধুরা ও আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই প্রতিকূল সময়ে অনলাইন পাঠদানের মাধ্যমে তোমাদের পাশে থাকার চেষ্টা করছি। তোমরাও আমার এই অনলাইন পাঠদানের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই অনলাইন ক্লাসের মাধ্যমে বাড়িতে পড়াশোনা চালিয়ে যাও। আজ আমি তোমাদের নবম শ্রেণীর একটি বিশেষ অধ্যায় নিয়ে আলোচনা করব, যা হলো সালোক সংশ্লেষ। উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মধ্যে সালোক সংশ্লেষ একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। চিন্তা করে দেখো তো, আমরা যে সমস্ত খাবার খাই তার জন্য আমরা সমস্ত প্রাণীকুল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভর করি। উদ্ভিদ তার নিজের শারীরবৃত্তীয় কার্য পরিচালনার জন্য নিজেই খাদ্য নিজে তৈরি করতে পারে এবং সেই খাদ্যের উপরে আমরা প্রাণীকুল নির্ভর করি। তাহলে উদ্ভিদ যে প্রক্রিয়ায় এই খাদ্য তৈরি করে তাকে আমরা সালোক সংশ্লেষ বা ইংরেজিতে ফটোসিনথেসিস বলে থাকি। দেখো, এই সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস এটা দুটো অংশ নিয়ে গঠিত। দেখো, ফটোজ যোগ সিনথেসিস, ফটোসিনথেসিস। গ্রিক শব্দ ফটোজ এর অর্থ হচ্ছে আলো বা এখানে সূর্যালোক, আর সিনথেসিস এর অর্থ হচ্ছে সংশ্লেষণ বা তৈরি করা। অর্থাৎ কি বুঝলাম? সূর্যালোকের উপস্থিতিতে কোনো কিছু তৈরি করা। সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে সরল শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে, সেটাই সালোক সংশ্লেষ। 1898 সালে বিজ্ঞানী বার্নেস সর্বপ্রথম এই সালোক সংশ্লেষ শব্দটি প্রবর্তন করেন। তাহলে সালোক সংশ্লেষ কি না, এটা একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, এটা একটা উপচিতিমূলক বিপাক প্রক্রিয়া। তাহলে আমরা সালোক সংশ্লেষ কি বলতে বুঝি? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ তার ক্লোরোফিলযুক্ত কোষে সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড এবং মূল দ্বারা শোষিত জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণের সাহায্যে কি করে? সরল শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে এবং গৃহীত কার্বন ডাই অক্সাইডের সম পরিমাণ অক্সিজেন তৈরি করে এবং উপজাত হিসাবে সমপরিমাণ জল বা জলীয় বাষ্প প্রকৃতিতে নির্গত করে। একেই আমরা সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস বলে থাকি। আচ্ছা, তাহলে এবার আমাদের বুঝতে হবে যে সালোক সংশ্লেষ কেন উপচিতিমূলক বিপাক। বিপাক কি? বিপাক হচ্ছে আমাদের শরীরে সবসময় কিছু না কিছু জৈব রাসায়নিক প্রক্রিয়া ঘটে চলেছে সবসময়। এই ঘটে চলা জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলোকে আমরা বিপাক বলি। বিপাক আবার দু রকমের হয়, উপচিতিমূলক বিপাক বা গঠনমূলক বিপাক, আর অপচিতিমূলক বিপাক বা ভাঙনমূলক বিপাক। গঠনমূলক আর ভাঙনমূলকটা কি না, উপচিতি বিপাকের ক্ষেত্রে কি হয়? সরল যৌগগুলো যুক্ত একটা জটিল যৌগ তৈরি হয়, ফলে আমাদের শুষ্ক ওজন বা যে কোনো জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। এটাই হচ্ছে উপচিতিমূলক বিপাক। আর ভাঙনমূলক বিপাকের ক্ষেত্রে উল্টোটা, এখানে কি হয়? জটিল যৌগ ভেঙে সরল যৌগ তৈরি হয়, এটা হচ্ছে অপচিতিমূলক বিপাক বা ইংরেজিতে বলা হয় ক্যাটাবলিজম। তাহলে সালোক সংশ্লেষ কেন উপচিতিমূলক বিপাক? দেখো, সালোক সংশ্লেষে সরল যৌগ কার্বন ডাই অক্সাইড, জল এইগুলো যুক্ত হয়ে অপেক্ষিত জটিল যৌগ গ্লুকোজ C6H12O6 গ্লুকোজ তৈরি হয় এবং উদ্ভিদের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। অর্থাৎ সালোক সংশ্লেষ একটা উপচিতিমূলক বিপাক। তাহলে এবারে দেখো, সালোক সংশ্লেষে আচ্ছা তোমাদের আরেকটা জিনিস বুঝতে হবে যে শুষ্ক ওজন জিনিসটা কি। শুষ্ক ওজন বৃদ্ধি পায়। শুষ্ক ওজন হচ্ছে কোনো জীবের মৃত্যুর পর 24 ঘন্টা তাকে যদি 75 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রেখে দেওয়া হয়
তাহলে তার দেহের যে ওজন সেটাকে আমরা শুষ্ক ওজন বলে থাকি। হ্যাঁ, উপস্থিতিমূলক বিপাকের ক্ষেত্রে কি হয়, এই শুষ্ক ওজনটা বৃদ্ধি পায়। দেখো এবার সালোক সংশ্লেষ কখন হয়। আমরা জানি সালোক সংশ্লেষ সাধারণত দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে হয়। তাহলে কি রাত্রের বেলায় সালোক সংশ্লেষ হয় না? রাত্রের বেলাতেও হয়। কৃত্রিম আলোকেও সালোক সংশ্লেষ হয় যদি সেই আলোকের তরঙ্গ দৈর্ঘ্য 390 থেকে 760 nm এর মধ্যে থাকে এবং কৃত্রিম আলো এক অণু গ্লুকোজ তৈরি করতে যদি কৃত্রিম আলোতে যে মিনিমাম শক্তিটা প্রয়োজন হয় 60 কোয়ান্টাম, সেটা যদি থাকে তাহলে কৃত্রিম আলোতেও সালোক সংশ্লেষ হবে, কিন্তু কৃত্রিম আলোতে সালোক সংশ্লেষের হার খুব কম হয়। তাহলে আমাদের এত বড় উদ্ভিদকুল, তাহলে সেখানে কৃত্রিম আলো দিয়ে সালোক সংশ্লেষ ঘটানো প্রায় অসম্ভব। আচ্ছা, এবার সালোক সংশ্লেষের স্থান, সালোক সংশ্লেষ কোথায় হয় আমরা জেনেছি যে ক্লোরোফিল যুক্ত উদ্ভিদের যে কোনো সবুজ অংশেই সালোক সংশ্লেষ হয়। তাহলে উদ্ভিদের পাতার মেসোফিল কলায় প্রচুর ক্লোরোফিল থাকে এবং এই ক্লোরোফিল থাকে বলে পাতাকেই আমরা সালোক সংশ্লেষের প্রধান স্থান বলে থাকি। পাতা ছাড়াও উদ্ভিদের অন্যান্য সবুজ অংশ যেমন কচিকাণ্ড, থ্যালয়েডের সবুজ থ্যালাস, গুলঞ্চের আত্তীকরণ মূল, ফুলের বৃন্ত, অর্কিডের সবুজ বায়বীয় মূল, ফলের সবুজ ত্বক, এই সমস্ত জায়গাতে সালোক সংশ্লেষ হয়। আবার কিছু প্রাণীতেও সালোক সংশ্লেষ হয়। ক্লোরোফিল যুক্ত প্রাণী যেমন আমরা জানি ইউগ্লিনা, ক্রাইসামি বা এই সমস্ত প্রাণীর দেহে ক্লোরোফিল থাকে, তারাও সালোক সংশ্লেষ করতে পারে। এবারে লক্ষ্য করো, পাতা ছাড়া উদ্ভিদের বিভিন্ন অঙ্গে সালোক সংশ্লেষ আমরা একটা ছকের সাহায্যে দেখো। মূল, অর্কিডের রাসনা, পানিফল, গুলঞ্চ ইত্যাদি মূলে সবুজ মূল, এগুলোর মূল হচ্ছে সবুজ মূল, এই সবুজ মূলে সালোক সংশ্লেষ হয়। কাঁঠালি চাপা, আতা এই সমস্ত ফুলের দলমণ্ডল সবুজ, এই দলমণ্ডলে সালোক সংশ্লেষ হয়। চালতা, শালুক এই সমস্ত ক্ষেত্রে বৃতি। ফলত্বকও সালোক সংশ্লেষ হয়, যেমন সবুজ ফলত্বক, মটর, আম, ডাব এই সমস্ত ক্ষেত্রে। সবুজ কাণ্ড যেমন ফণি মনসা কাণ্ড, কুমড়ো, লাউ, পুঁই এই সমস্ত সবুজ কাণ্ডে সালোক সংশ্লেষ হয়। আকাশমণি পত্র বৃন্তে সালোক সংশ্লেষ হয়। মুক্তঝুরি, বাসক এই সমস্ত যে পুষ্পধর পত্র সেখানে সালোক সংশ্লেষ হয়। আর মটরের উপপত্রে সালোক সংশ্লেষ হয়। তাহলে এগুলো আমরা কি দেখে নিলাম যে পাতা ছাড়া অন্যান্য অংশ যেখানে সালোক সংশ্লেষ হয়। এবার দেখো উদ্ভিদ মানে সালোক সংশ্লেষে সক্ষম, কিন্তু এর ব্যতিক্রম আছে। কিছু উদ্ভিদ আছে যারা সালোক সংশ্লেষ করতে পারে না, সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ। যেমন দেখো অপুষ্পক ছত্রাক জাতীয় উদ্ভিদ যেমন মিউকর, পেনিসিলিয়াম, অ্যাগারিকাস, ইস্ট এই সমস্ত উদ্ভিদে সালোক সংশ্লেষ হয় না ক্লোরোফিলের অনুপস্থিতির জন্য। অন্যদিকে সপুষ্পক উদ্ভিদ যেমন স্বর্ণলতা, মনোট্রপা, রাফলেসিয়া এই সমস্ত উদ্ভিদেও সালোক সংশ্লেষ হয় না। আচ্ছা, এইবার দেখো আমরা সালোক সংশ্লেষের যে স্থান তার কলাস্থানিক গঠন দেখে নেব। দেখো এখানে ছবিতে দেখানো হয়েছে একটি পাতা, তার প্রস্থচ্ছেদ করা হয়েছে এবং সেখানে মেসোফিল কলাকে দেখানো হয়েছে। মেসোফিল কলায় দুই ধরনের প্যারেনকাইমা কোষ থাকে, প্যালিসেড প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা। এই প্যারেনকাইমা কোষে ক্লোরোপ্লাস্ট থাকে এবং এই ক্লোরোপ্লাস্টের যদি আমরা কোষীয় গঠন দেখি তাহলে দেখব ক্লোরোপ্লাস্টের মধ্যে আবার দুটো অংশ থাকে, স্ট্রোমা বা ধাত্র আর গ্রানা। গ্রানা মানে কি? এগুলো দেখবে আমরা যেমন ক্রামের খেলার যে গুটিগুলো আমরা পরপর যে সাজাই তাহলে যেরকম গঠন দেখা যায় সেগুলোকে বলে গ্রানা। আর এই গ্রানার এই একটা যে গ্রামের গুটি সাজালাম তার যে এটাকে বলা হচ্ছে গ্রানাম, এবং গ্রানামের মধ্যে অসংখ্য থাইলাকয়েড থাকে, যেগুলো এক একটা গ্রামের গুটিকে ধরো একটা থাইলাকয়েড। আবার এই থাইলাকয়েডের মধ্যে থাকে কোয়ান্টাজম দানা,
এবং এই কোয়ান্টাজোম দানার মধ্যে ক্লোরোফিল অণু থাকে। তোমরা ছবিতে খেয়াল করো, থাইলাকয়েড, তার মধ্যে কোয়ান্টাজোমের মধ্যে থাকে ক্লোরোফিল। তাহলে আমরা কি দেখলাম যে সালোক সংশ্লেষের প্রধান স্থান কি? পাতা, মেসোফিল কলা। সালোক সংশ্লেষের প্রধান স্থান হচ্ছে পাতার মেসোফিল কলা। পাতাকে আমরা প্রধান সালোক সংশ্লেষকারী অঙ্গ বলবো, আর ক্লোরোপ্লাস্ট হচ্ছে সালোক সংশ্লেষীয় অঙ্গাণু, আর সালোক সংশ্লেষীয় একক আমরা বলবো কোয়ান্টাজোম দানাকে। আর আমরা তো জানি যে সালোক সংশ্লেষীয় রঞ্জক হচ্ছে কোয়ান্টাজোমের মধ্যে অবস্থিত ক্লোরোফিল। তাহলে আমরা দেখলাম সালোক সংশ্লেষের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো ক্লোরোপ্লাস্টে অবস্থিত মুখ্য রঙ্গক ক্লোরোফিল। ক্লোরোফিল 5 প্রকারের হয়: ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, ক্লোরোফিল ডি এবং ক্লোরোফিল ই। উন্নত উদ্ভিদ, শৈবাল এবং প্রোটোব্যাকটেরিয়া সাধারণত ক্লোরোফিল এ ও ক্লোরোফিল বি। এবারে আমরা জানব সালোক সংশ্লেষীয় কার্যবর্ণালী কি। পাতায় শোষিত আলোকরশ্মির যে তরঙ্গদৈর্ঘ্যের আলোতে সালোক সংশ্লেষ সবচেয়ে বেশি হয় তাকে সালোক সংশ্লেষের কার্যবর্ণালী বলে। দেখা গেছে যে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি শোষিত বেগুনি নীল এবং কমলা লাল আলোই হলো সালোক সংশ্লেষীয় কার্যবর্ণালী। আলোক শক্তির রাসায়নিক শক্তিতে রূপান্তরই হলো সালোক সংশ্লেষ। এই শক্তি উদ্ভিদের বিভিন্ন জৈবনিক কাজে ব্যবহৃত হয়। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রাণীরা এই শক্তির উপর নির্ভরশীল। উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় কাঁচামালগুলি হল সূর্যালোক, কার্বন ডাই অক্সাইড, জল এবং ক্লোরোফিল। দেখো, সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উপাদানগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি: প্রধান উপাদান আর সাহায্যকারী উপাদান। তো প্রধান উপাদানগুলো কি কি? প্রধান উপাদানগুলো হলো জল, কার্বন ডাই অক্সাইড, সূর্যালোক এবং ক্লোরোফিল। এগুলোকে আমরা প্রধান উপাদান বলে থাকি। আর সাহায্যকারী উপাদানগুলো কি কি? কোএনজাইম, এডিপি মানে অ্যাডিনোসিন ডাইফসফেট, এনএডিপি নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, আরইউডিপি বা আরইউবিপি যাকে বলা হয় রাইবিউলোজ ডাইফসফেট বা রাইবিউলোজ বিসফসফেট। তাহলে আমরা দেখলাম এগুলো হচ্ছে সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উপাদান বা যাকে আমরা বলি কাঁচামাল। এগুলো সাহায্যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পন্ন হয়। তাহলে এই যে উপাদানগুলো, এই উপাদানগুলো আমরা দেখবো যে উদ্ভিদ কোথা থেকে পায়। যেমন ধরো জল, উদ্ভিদ কোথা থেকে পায়? জলের উৎস হচ্ছে কি? মাটির জল। মাটির যে কৈশিক জল, মাটির কোনায় লেগে থাকা জল, সেইগুলো উদ্ভিদ মূলরোমের সাহায্যে গ্রহণ করে। জলাশয়ে উদ্ভিদ মানে জলজ উদ্ভিদের ক্ষেত্রে জলাশয়ের জল, আর বায়বীয় উদ্ভিদের ক্ষেত্রে বায়ুমণ্ডলের জলীয় বাষ্পই হচ্ছে জলের প্রধান উৎস। আচ্ছা, সালোক সংশ্লেষে জলের ভূমিকা কি? সালোক সংশ্লেষের অন্যতম কাঁচামাল হলো জল। আর কি? ক্লোরোফিলকে ইলেকট্রন প্রদান করে জল। আর কি না, হাইড্রোজেনের জল কি করে? হাইড্রোজেনের উপাদান সরবরাহ করে, কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করে, আর অক্সিজেনের উৎস হচ্ছে জল। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন হয় সেই অক্সিজেনের উৎস হচ্ছে জল। তাহলে এইগুলো হচ্ছে সালোক সংশ্লেষের জলের ভূমিকা। এইবার আমরা দেখবো কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড কোথা থেকে পাই? আমরা জানি কার্বন ডাই অক্সাইড বাতাসে থাকে, বায়ুর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। জলজ উদ্ভিদরা জলে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করতে পারে, সেটা কার্বনেট বা বাইকার্বনেট যৌগ হিসাবে হতে পারে। এবার সালোক সংশ্লেষে কার্বন ডাই অক্সাইডের ভূমিকা কি? সালোক সংশ্লেষে একটা অন্যতম কাঁচামাল গ্লুকোজ অণুর যে কার্বন ও অক্সিজেন উৎপন্ন হয় তার উৎস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে গ্লুকোজ অণুর কার্বন এবং অক্সিজেন এর উৎস
কার্বন ডাইঅক্সাইডের কার্বন এবং অক্সিজেন। আর কার্বন ডাইঅক্সাইডের কাজ হচ্ছে অঙ্গারাত্রীকরণ ঘটানো। আমরা জানি সালোক সংশ্লেষকে অঙ্গারাত্রীকরণ বলা হয়। এই কারণেই বলা হয় যে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের কার্বন কি হয়, উদ্ভিদের কোষে অঙ্গীভূত হয় গ্লুকোজের মধ্যে, যে গ্লুকোজের যে কার্বন সেখানে অঙ্গীভূত হলো। তাহলে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের কার্বন উদ্ভিদের কোষের গ্লুকোজের অঙ্গীভূত হলো, সেই জন্যই সালোক সংশ্লেষকে অঙ্গারাত্রীকরণ বলা হয়। এইবার হচ্ছে ক্লোরোফিল। আমরা জানি যে ক্লোরোফিলের উৎস হচ্ছে সবুজ কোষের ক্লোরোপ্লাস্ট। সূর্যালোকের ফোটন কণা শোষণ করে সক্রিয় হয়ে জলকে ভেঙে ফেলে। হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন, এই দুটো আয়নে ভেঙে ফেলে, যাকে আমরা বলি জলের ফটোলাইসিস। একে হিল বিক্রিয়া বলা হয়। বিজ্ঞানী রবিন হিল এই বিক্রিয়াটি প্রথম পর্যবেক্ষণ করেন, সেই জন্য তার নাম অনুসারে একে হিল বিক্রিয়া বলা হয়। অর্থাৎ ক্লোরোফিলের এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, যে ক্লোরোফিল, সক্রিয় ক্লোরোফিল জলের আয়ন বিশ্লেষণ ঘটায়। আর কি, সৌরশক্তি শোষণ করে তাকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করার কাজটা ক্লোরোফিল করে থাকে। এবার হলো সূর্যালোক। সূর্যালোকের উৎস জানি আমরা সূর্য, এবং সূর্যের ভূমিকা কি না, সালোক সংশ্লেষে সূর্যের প্রধান ভূমিকা হলো সূর্যালোকের ফোটন কণা, হ্যাঁ, সেই ফোটন কণা ক্লোরোফিলকে সক্রিয় করে, তবেই সক্রিয় ক্লোরোফিল তার কাজটা করতে পারে। আর কি করে, আর এটিপিকে এটিপিতে পরিণত করতে সাহায্য করে, মানে অ্যাডিনোসিন ডাইফসফেট থেকে অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি করে। এবারে আমরা সালোক সংশ্লেষের সামগ্রিক রাসায়নিক সমীকরণটি দেখব। তোমরা এখানে খেয়াল করো, 6CO2 মানে 6 অণু কার্বন ডাইঅক্সাইড প্লাস 12H2O 12 অণু জল সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে 1 অণু গ্লুকোজ C6H12O6, 6 অণু অক্সিজেন 6O2 এবং 6 অণু জল 6H2O উৎপন্ন করল। এটা 1 নম্বর জানতে পারলাম রাসায়নিক সমীকরণ থেকে। 2 নম্বর কি, এই বিক্রিয়াটি দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে ঘটে এবং ক্লোরোফিলের সহায়তায় সম্পন্ন হয়। 3 নম্বর দেখো, এই বিক্রিয়াটিতে যত অণু কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয়েছে ঠিক তার সমপরিমাণ সম অণু অক্সিজেন নির্গত হয়। 4 নম্বর কি, এই বিক্রিয়াটির প্রাথমিক উপাদান হলো জল এবং কার্বন ডাইঅক্সাইড এবং উৎপন্ন পদার্থ উপজাতগুলি হলো গ্লুকোজ, অক্সিজেন এবং জল। আর কি, এই বিক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি আলোক শক্তি মানে সূর্যালোক স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়েছে, গ্লুকোজের মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকছে। অতএব এটা একটি শক্তি উৎপাদক প্রক্রিয়া। এখানে গ্লুকোজের মধ্যে স্থিতিশক্তি 686 কিলো ক্যালোরি তাপ শক্তি হিসাবে সঞ্চিত থাকে, যেখান থেকে আমরা প্রাণীকুল উদ্ভিদের থেকে আমরা উদ্ভিদের খাদ্য গ্রহণ করে সেখান থেকে আমরা শক্তি পাই। আর কি, এই বিক্রিয়ায় দেখো খেয়াল করো, এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। দেখো এখানে ছবিতে খেয়াল করো, জারণ এবং বিজারণ দেখানো হয়েছে। 12 অণু জল জারিত হয়ে 6 অণু এখানে অক্সিজেন তৈরি করেছে, মানে এখানে হাইড্রোজেন নির্গত হয়েছে দিয়ে অক্সিজেনে পরিণত হয়েছে, অর্থাৎ জল জারিত হয়ে অক্সিজেনে পরিণত হয়। আর কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ তৈরি করে। এখানে কি হয়েছে দেখো, CO2 এখানে তার সাথে হাইড্রোজেন যুক্ত হয়েছে, যুক্ত হয়ে C6H12O6 তৈরি করেছে, অর্থাৎ এখানে বিজারণ প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। সেই কারণেই আমরা সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলে থাকি। তাহলে আমরা কি বুঝলাম, জল জারিত হয়ে অক্সিজেন তৈরি করলো এবং কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে সরল শর্করা গ্লুকোজ উৎপন্ন। প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের আজকের ক্লাস এখানেই শেষ হলো।
আজকে আমরা সালোক সংশ্লেষের সংজ্ঞা, সালোক সংশ্লেষের স্থান, সালোক সংশ্লেষের বিভিন্ন অঙ্গ এবং অঙ্গাণু এবং সালোক সংশ্লেষের প্রয়োজনীয় কাঁচামাল, তাদের উৎস, তাৎপর্য এবং সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণের ব্যাখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আগামী ক্লাসে আমরা সালোক সংশ্লেষ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার এই ক্লাস ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।